বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান দক্ষিণ এশিয়ার এই ৮ দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যেই ১৯৮৫ সালে গঠিত হয় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন সার্ক, যার স্বপ্নদ্রষ্টা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট সাপটা এবং সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া সাপটা স্বাক্ষরিত হয়। সংস্থাটির কার্যক্রম এগিয়ে নিতে প্রতি ২ বছর পর পর অনুষ্ঠিত হতো সার্ক শীর্ষ সম্মেলন। সেই ধারাবাহিকতায় ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৪ সালের নভেম্বরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। এরপর ২০১৬ সালে সংস্থাটির ১৯তম শীর্ষ সম্মেলন হবার কথা ছিল পাকিস্তানে, তবে ভারত সহ কয়েকটি দেশের আপত্তিতে স্থগিত হয় সেই সম্মেলন, যা এখন অবধি আর অনুষ্ঠিত হয়নি। That is not conducive to the successful holding of the 19th SAARC summit in Islamabad, that some other SAARC member states have also conveyed their reservation about attending the Islamabad summit. সেই থেকেই আঞ্চলিক এই সংস্থার কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে ঢাকা আবারও সরব হয় আঞ্চলিক এই সংস্থাকে কার্যকর করতে। প্রফেসর ইউনূসের একটা ভিশন হচ্ছে সার্ককে আবার রিভাইভাল করা। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেবার পরই আঞ্চলিক এই সহযোগিতা সংস্থাকে কার্যকর করার কথা বারবারই বলে আসছে। সংস্থাটি আবারও পুনরুজ্জীবিত হবে, এজন্য ঢাকা ইতিমধ্যে কাজও শুরু করেছে বলে দেশ টিভিকে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারত সহ পাকিস্তান সহ সকলেই কিন্তু পজিটিভ, দে ওয়ান্ট টু ইউটিলাইজ সার্ক। সকল দেশগুলোর নেটওয়ার্কিং বাড়ানোর জন্য, কমিউনিকেশন বাড়ানোর জন্য, বাণিজ্য বাড়ানোর জন্য আমরা কি করতে পারি সেগুলো নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে একটা রোড ম্যাপ তৈরি করছে। ঢাকার উদ্যোগ কতটা কাজে আসবে আঞ্চলিক এই জোটকে কার্যকর করতে, সেজন্য কাঠামোগত পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সাংগঠনিক উচ্চতা দরকার, সেটাকে সার্ককে কখনোই দেওয়া হয়নি। সার্কের যিনি সেক্রেটারি জেনারেল বা মহাসচিব বলি আমরা, তিনি একজন সচিব পর্যায়ের কর্মকর্তা। তো তিনি সচিব পর্যায়ের কর্মকর্তা হলে এই ধরনের ৮টা দেশের স্বার্থকে একসাথে সমন্বয় করে নেতৃত্ব দেওয়ার যে তার সুযোগ, সেই সুযোগটা তো রাখা হয়নি। নতুনভাবে যদি কাঠামো চিন্তা ভাবনা করা যায় আরও কয়েকটা দেশ নিয়ে, তাহলে আমি মনে করি সম্ভব। সব কিছু যে বাণিজ্য দিয়ে শুরু করতে হবে নট নেসেসারিলি, শিক্ষা দিয়ে শুরু হতে পারে, স্বাস্থ্য দিয়ে শুরু হতে পারে, তো হেলথ নিয়েও হতে পারে। আমার বলছি যে অন্য নিয়ে তারপর যখন কনফিডেন্স বিল্ডিং হবে তখন আমি আবার, কিন্তু প্রথমেই যদি আমি বাণিজ্য, কারণ ব্যবসায়ীরা তো প্রচণ্ড রক্ষণশীল হয়। সেই সাথে সংস্থাটি কার্যকর করার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্ক স্থাপনে দ্বিপক্ষীয়তা থেকে বহুপাক্ষিক হওয়ার পরামর্শ তাদের। দক্ষিণ এশীয় ভূরাজনীতির গুণগত পরিবর্তন যদি না আসে, তাহলে সেটা পুনরুজ্জীবিত হয়েও কার্যকর করার ক্ষেত্রে জটিলতা থাকতে পারে বলে অনেকেই মনে করেন, আমারও তাই ধারণা। পুনরুজ্জীবিত হওয়ার জন্য যে উপাদানগুলো প্রয়োজন, সবগুলো উপাদানের উপর কিন্তু আমাদের নিয়ন্ত্রণ নাই। কাজে সেখানে আমরা আরও যদি অন্যদেরকে সহযোগী হিসেবে পাই এবং সেক্ষেত্রে যদি যথেষ্ট প্রভাব বিস্তার করা যায়, সেই ক্ষেত্রে সার্কের পুনরুত্থানের সম্ভাবনাটা শক্তিশালী হবে। সার্ককে পুনরুজ্জীবিত করতে নিজেদের প্রভাব তো বটেই, সেই সাথে অন্যদেরও এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে ঢাকা কতখানি প্রভাব বিস্তার করতে পারবে তার উপরই নির্ভর করবে সার্কের আগামী ভবিষ্যৎ। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।